নিটের কেলেঙ্কারির দায় সেন্টারের। নিট কেলেঙ্কারির দায় নিতে চায় না কেন্দ্র। সিবিআইকে তদন্তের ভার দিয়ে রাজধর্ম পালন। সেন্টারের যোগসাজশেই প্রশ্ন ফাঁস ও দুর্নীতির তদন্ত শুরু। কয়েকটি সেন্টার ইচ্ছাকৃত সমস্যা তৈরি করছে বলে অভিযোগ। অস্বস্তি এড়াতে আপাতত চুপ শিক্ষা মন্ত্রক। আর নিট কেলেঙ্কারিতে ইতিমধ্যেই সিবিআই এর তরফে করা হয়েছে এফআইআর। আর 5ই মে নিট ইউজি পরীক্ষায় বেনিয়মের অভিযোগেই এই এফআইআর করা হয়েছে। বিহার পুলিশের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বেশ কয়েকটি রাজ্য জুড়েই এই সক্রিয় চক্র ছিল বলে অভিযোগ। ইতিমধ্যেই সিবিআই তদন্তের ঘোষণা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। এদিকে নিট নেট কেলেঙ্কারিতে কেন্দ্রের জিরো টলারেন্স দাবি করে রাজ্যের তৃণমূল সরকারকে খোঁচা শুভেন্দুর। পাল্টা কেন্দ্রীয় সরকারকে নিশানা করে শুভেন্দুকে তো কুণালের। সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না হয়। কেন্দ্রীয় সরকার ভালো জানে কোনটা কি করতে হয় এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে। যে পদক্ষেপ পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না, পশ্চিমবাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করেন। পুরো ফাঁস হয়ে গেছে। কোন ব্যবস্থা নিয়েছে? লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। প্রশ্ন ফাঁস হচ্ছে। বিভিন্ন কোচিং সেন্টার কোটি কোটি টাকার বিনিময় এর মধ্যে জড়িত বলে অভিযোগ উঠছে। তো সুতরাং ওরা আগে ওইসব সামলাকে যাক। বাংলায় যদি কেউ কোনো অন্যায় করে থাকে, ভুল করে থাকে, তাদের শাস্তি হচ্ছে। দল ব্যবস্থা নিচ্ছে, সরকার ব্যবস্থা নিচ্ছে। মুখ্যমন্ত্রী বাকিটা সিস্টেমটাকে সুন্দর, সতর্ক, সচেতন রেখেছেন, স্বচ্ছ রেখেছেন। আর কেন্দ্রের গোটা সিস্টেমটা সারা দেশব্যাপী কোলাপস করেছে। দুর্নীতির তদন্তে নেমে ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। এবার বিহারের নওয়াদায় সিবিআই এর ওপর হামলা। ইউজিসি নেট প্রশ্ন ফাঁসে অভিযানের সময় চড়াও 200 থেকে 300 জন। পুলিশের জালে চার ইতিমধ্যেই এবং তুঙ্গে এই নিয়ে রাজনৈতিক চর্চা। उनके द्वारा यूजीसी एजेंसी के संबंध में जांच पड़ताल और पूछताछ की जा रही है। इस रेड को गुप्त रखा गया था। जब वो लोग रेड करके निकलने लगे थे तो उस समय कुछ पब्लिक ने वहाँ पर उनसे क्वेश्चन करना शुरू कर दिया था कि क्या कौन है, कहाँ से है। फिर उनके द्वारा जो है सूचना दी गई रजौली थाने को, मुझे भी सूचना प्राप्त हुई और फिर हम लोग सीबीआई की टीम को लेकर थाने पर आए और फिर वहाँ से अभियोजन पर कार्रवाई की। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স তাদেরকে নিজের স্বার্থে, দলের স্বার্থে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই করতে করতে একদিকে সিবিআই এর যেরকম মনোবল ভেঙে দেওয়া হয়েছে, আর উল্টো দিকে তাদের প্রতি মানুষের ভয় ভক্তি চলে গেছে। তারা মনে করে এটা মোদির শাখা সংগঠন। তখন এই ঘটনা তো খুব আশ্চর্যের নয়। যারা এখন বিতর্কিত মন্তব্য করছেন, কিছুদিন পরে তারা বুঝতে পারবেন যে সিবিআই তদন্ত করতে পারে কি পারে না। এই দেশের মানুষের সিবিআই তদন্তের প্রতি আস্থা আছে। আর বিহারে যেটা হয়েছে সেটা আরজেডি জোট ধর্ম পালন করেছে। এখানে শঙ্করাঢ্যের বাড়িতে, শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আক্রান্ত হয়েছিল। পুলিশ উল্টে আক্রমণকারীদের প্রোটেকশন দিয়ে আক্রান্তদের বিরুদ্ধে মামলা দায়ের করবার প্রস্তুতি নিয়েছেন। তো পশ্চিমবঙ্গে এটা হয়েছে। পশ্চিমবঙ্গের তৃণমূল, ওখানে আরজেডির বিরুদ্ধে দুর্নীতির তদন্ত, সেখানেও তারা আক্রমণ করেছে। জোটের মধ্যে একটা সামঞ্জস্য গড়ে উঠে, এটা ভালো লক্ষণ। জঙ্গি যোগ সন্দেহে ধৃত কলেজ পড়ুয়া। গ্রেফতার কম্পিউটার সায়েন্সের ছাত্র। বাংলাদেশের জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান হিসেবে কাজের তথ্য পেয়েই অভিযানে এসটিএফ ও রাজ্য পুলিশ। পানাগড় থেকে ধৃত মোহাম্মদ হাবিবুল শেখ। এ নিয়েই তুঙ্গে রাজনৈতিক চর্চা। বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ, এই সন্দেহে গ্রেপ্তার কলেজ পড়ুয়া। শনিবার পানাগড়ে এসটিএফ এবং রাজ্য পুলিশের যৌথ অভিযান। ধৃত মোহাম্মদ হাবিবুল শেখ। 21 বছরের এই যুবক পশ্চিম বর্ধমানের পানাগড়ের মিরপাড়ার বাসিন্দা।
কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। এই যুবকের সঙ্গেই নাকি জঙ্গি সংগঠনের যোগসূত্র পেয়েছে এসটিএফ। তাদের দাবি, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান ধৃত মোহাম্মদ হাবিবুল শেখ সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত, বিভিন্ন তথ্য দেওয়া নেওয়াও করেছে। হাবিবুলের সম্পর্কে তথ্য পেয়েই ময়দানে নামে রাজ্য পুলিশের এসটিএফ। শনিবার কাকসা থানার পুলিশকে নিয়ে সোজা পানাগড়ের বীরপাড়ায় হাবিবুল শেখের বাড়িতে গ্রেফতার করা হয় কলেজ পড়ুয়াকে। রবিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। এসটিএফ আধিকারিক এবং কাকসা থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতে চাইছেন, কারণ এর পিছনে কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখছে এসটিএফ আধিকারিক এবং কাকসা থানার পুলিশ। আমি আগেই বলেছি পিএফআই, সিমি, জামাত, হেফাজত 72টা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে, যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন, বেরোতে পারেন। কল্পনাও করতে পারছেন না আগামী 10 বছর পরে কোথায় যাবে পশ্চিমবঙ্গ। বিজেপি মনে রাখবেন, আপনাদের দফতরে, স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের স্টেটমেন্ট, তাতে বলা আছে ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে কোনো না কোনো জঙ্গিদের গতিবিধি, করিডোর, বাসস্থান এর অস্তিত্ব পাওয়া গেছে, এবং তার মধ্যে কিন্তু বিজেপি শাসিত রাজ্যও রয়েছে, এগুলো ভুলে যাবেন না। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ব্যাংকের লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা। আমডাঙ্গায় ভুয়ো সংস্থা খুলে প্রতারণার অভিযোগ। গ্রামের মহিলাদের জমানো টাকা আত্মসাতের অভিযোগ। আমডাঙ্গার রামপুরে মহিলাদের বিক্ষোভ, সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ভুয়ো সংস্থার 4 কর্মীকে ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, ঠিক কি অভিযোগ উঠেছিল এই সংস্থার কর্মীদের বিরুদ্ধে? দেখো, আমডাঙ্গা রামপুর এলাকায় ব্যাংকের লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর মহিলার কাছ থেকে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছে, এমনটা অভিযোগ। শুধুমাত্র লোন পাইয়ে দেওয়া তা কিন্তু নয়, এলাকায় যে সমস্ত বিভিন্ন গ্রুপ হয় সেই গ্রুপকেও কিন্তু সেখান থেকে একটা মোটা অঙ্কের টাকা নিয়েছিল। সেই টাকা নিয়ে পুরো টাকাটাই আত্মসাৎ করেছিল এবং বছর 2 ধরে তাকে ঘোরাচ্ছিল, এমনটা অভিযোগ। এবং তার এই সংস্থার 4 কর্মী কালকে যখন এই রামপুর এলাকায় যায়, তখন কিন্তু এলাকার মানুষজন তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। মূলত গ্রামের মহিলারা বিক্ষোভ দেখায়। তারপরে খবর পেয়ে আমডাঙ্গা থানা বিশাল পুলিশ বাহিনী যায়। এই 4 প্রতারক, অর্থাৎ যাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার প্রতারণা করা হয়েছে, সেই 4 জনকে কিন্তু ইতিমধ্যে আমডাঙ্গা থানার পুলিশ সেখান থেকে নিয়ে আসে। কিন্তু এই যে লক্ষ লক্ষ টাকা যে আত্মসাৎ করেছে, সেই টাকা দেবেন কি, অর্থাৎ সেই সংস্থার ম্যানেজার মালিক কিন্তু এই মধ্যে পলাতক। ফলে তাদেরকে এই মালিককে নিয়ে আসতে হবে, তা নিয়ে কিন্তু এই 4 কর্মীকে আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছিল। অবশেষে পুলিশি আশ্বাসে সেই 4 জনকে আপাতত থানায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই টাকা কিভাবে দেবেন সেটাও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু এলাকার মানুষের দাবি, এই ম্যানেজারকে কিন্তু এলাকায় আনতে হবে, না হলে তারা কিন্তু এই আরো বৃহত্তর আন্দোলন যাবেন, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়ে রাখলেন আমডাঙ্গা রামপুর এলাকার বাসিন্দারা। বেশ, আমাদের টাকা এরকম ফট করেছে, গুরু করে উনি এখন টাকা নিয়ে পালিয়ে গেছে। এবারে উনি টাকা আনতে এসছে, আমরা আটকে রেখেছি। সুদের দরকার নেই, আমাদের আসল টাকাটা দিয়ে দিলে আমরা ছেড়ে দেবো। না, আমরা কোম্পানির নামটাই জানি না। মালক কল্যাণ পালানোর পরে আমরা বিষয়টা জানাতে এসেছি, আসে ওদের টাকা দেবেন না। আর যারা যারা মেসেজ হয়ে গেছে তাদের সব কিছু নিয়ে, মানে আধার কার্ড আমাদেরকে নিয়ে আমাদের ব্রাঞ্চে যোগাযোগ করবে। এখান থেকে এখন বলছে যে কোম্পানি ভুট হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, এই করে আমাদেরকে আটকে রেখে দিয়েছে। তাদের দাবি আমরা আর বই চালাবো না, আমাদের যতটুকু জমেছে তাদের টাকাটা আমরা সব তুলে দিতে হবে। বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনো তেমন বৃষ্টি নেই। জুন মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি। কাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। জুনের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিতের থেকে আরো বিস্তারিত জানতে চাইব। বিশ্বজিৎ, এই জুন মাসের যে বৃষ্টির ঘাটতি, জুন মাসের শেষে কি সেটা কিছুটা হলেও কমতে পারে কি মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর? না, একেবারে জুনের শেষে যেহেতু বৃষ্টি হবে, তা জুনের যে ঘাটতি, সেই ঘাটতি খুব একটা মিটবে বলে আবহাওয়াবিদরা আশা করছেন না। তবে আশার কথা যে জুন মাসের শেষ এবং জুলাইয়ে অবশেষে সেই বর্ষার বৃষ্টি, অর্থাৎ বর্ষা এলেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই মুহূর্তে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই চলে এসেছে, আর পশ্চিমের জেলাগুলো বাকি রয়েছে।
কিন্তু এই এখনো বর্ষার যে বৃষ্টি, বর্ষার যে আবহাওয়া, সেই আবহাওয়া এখনো দক্ষিণবঙ্গে আসেনি। তাই এবার বর্ষার আবহাওয়া অর্থাৎ বর্ষার বৃষ্টি আসতে পারে জুলাইয়ের শুরুতে, এমনটাই সম্ভাবনা। কাজেই সেই বৃষ্টি জুনের একেবারে শেষ দিকে, সেই বৃষ্টি হয়তো ঘাটতি মেটাবে না, কিন্তু বর্ষার বৃষ্টি আসতে পারে সেই সুখবরটাই দিচ্ছে আবহাওয়া দপ্তর। তবে তার আগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি দু এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি, এই বৃষ্টি চলবে। বিশ্বজিৎ, একটা বিষয়, উত্তরের জেলাগুলোতে একটানা ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টিপাত চলছিল। উত্তরের জেলাগুলোর জন্য কি পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে? দেখো, উত্তরবঙ্গে আবারও ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, কারণ দুদিনের বিরতি কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর, এবং আজ থেকে ভারী বৃষ্টি শুরু হচ্ছে এবং আগামীকাল থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে যেমন আগামী মঙ্গল ও বুধবার এবং বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কাজেই শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, সিকিম, ভুটান এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর তাই আরো একবার সপ্তাহান্তে দুর্যোগে দুর্ভোগ হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। সেখানে ধস নামতে পারে, নদীর জলস্তর বাড়তে পারে, নিচু এলাকা প্লাবিত হতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি বিরতির পর আরো এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। এবং নিচের দিকের মালদা ও দুই দিনাজপুর, সেখানেও আগামী 24 থেকে 48 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সান্নি, ধন্যবাদ।